দর্শক, আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। সারা বিশ্বের নয়, আজ বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে এই দিবসটি উদযাপিত হচ্ছে। এই বছর এই দিবসের প্রতিপাদ্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সম্মিলিত প্রচেষ্টার নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, নীরব ঘাতককে পরাজিত করুন। প্রতি বছর অসংখ্য লোক উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন রকমের জটিলতা যেমন হৃৎপিণ্ড কিডনির সমস্যায় ভুগছেন। তাই এই সমস্যা পরিত্রাণের লক্ষ্যে সচেতনতার কোনো বিকল্প নেই। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেনেটা পিএলসি নিবেদিত চ্যানেল আয়ে সরাসরি সম্প্রচারিত বিশেষ স্বাস্থ্য বিষয়ক আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ নীরব ঘাতক প্রতিরোধে করণীয়। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম.এস. সামাদ, কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক নেফ্রোলজি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা ও প্রেসিডেন্ট ক্যাম্পস। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। সে সাথে আপনার মাধ্যমে এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সমস্ত দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আজ তো পুরো বিশ্বব্যাপী বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন করা হচ্ছে। শুরুতে একটু জানতে চাই যে এই যে দিবসটি সারা বিশ্বে উদযাপন করা হচ্ছে, এর মূল লক্ষ্যটা কি? অ্যাকচুয়ালি মূল লক্ষ্য হলো আমরা যদি উচ্চ রক্তচাপ সম্পর্কে চিন্তা করি তাহলে প্রথমে দেখব যে এর হার, এই রোগের হার খুবই ব্যাপক এবং যাদের এই উচ্চ রক্তচাপ থাকে তাদের পরিণতিটাও খুবই ভয়াবহ। এবং আমরা যদি একটু সাবধান হই, সচেতন হই, খুব সহজেই এই ভয়াবহ পরিণতি আমরা প্রতিরোধ করতে পারি। তো এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের উদ্দেশ্য হলো মানুষের মাঝে এই রোগের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং এটা প্রতিরোধের যে উপায়গুলো আছে সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ আমরা জানি একটা রোগ যদি হয়ে যায় তার চিকিৎসা করা এবং তার যে জটিলতা, সেগুলোর চিকিৎসা এবং এর যে ভোগান্তি, সেটা অনেক অনেক দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার। কিন্তু যদি আমরা একটু সাবধান হই, সচেতন হই, খুব সহজেই তা প্রতিরোধ করা যায়। এই উদ্দেশ্যেই এই বিশ্ব কিডনি দিবস মানুষকে সচেতন করার জন্য। স্যার, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের যে দিবস প্রতিপাদ্যের সাথেই আপনি কিন্তু সামঞ্জস্য রেখেই বলছিলেন যে কেন এই দিবসটি উদযাপন করা হয়। সচেতনতাই আসলে আসল উদ্দেশ্য। স্যার, যেহেতু সচেতনতার কথা বললেন, আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আসলে জনসাধারণের মধ্যে নানা রকমের ভুল ধারণা আছে। প্রথমে একটু জানতে চাই যে প্রেশার মাপা নিয়েও কিন্তু বিভিন্ন রকম সময় কিন্তু নানা রকমের ভ্রান্ত ধারণা হয়। এই প্রেশার মাপাটা নিয়ে একটু জানতে চাই যে সঠিকভাবে প্রেশার মাপা হচ্ছে একজন সাধারণ মানুষ কীভাবে বুঝতে পারবেন? আসলে আমাদের কাছে যে রোগীরা আসে অনেকেই অভিযোগ যে স্যার, আমরা তো ওষুধ খাচ্ছি কিন্তু আমার প্রেশার খুবই আনস্টেবল, একবার অনেক বেশি হয়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, সকালে একরকম বিকালে একরকম। তাহলে কি প্রেশার কমাবো না বাড়াবো, এই যে একটা অবস্থা, তখন আমরা চিন্তা করি যে হয় কেন এটা হচ্ছে। তো ওদেরকে আমরা অনেককে জাস্ট প্রুভ করার জন্য কেন হচ্ছে, তো 24 ঘন্টার প্রেশার, অ্যাম্বুলেটরি প্রেশার মাপা যায়, মেপে দেখি যে না, মোটামুটি সঠিক আছে। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো এই প্রেশার মাপা নিয়ে। মাপা সঠিকভাবে যদি না মাপা হয় তাহলে এটা বেড়েও যেতে পারে, আবার কমও দেখাতে পারে এটা। তো মাপাটার জাস্ট উপায়টা হলো যে প্রথমে আমরা যখনই প্রেশার মাপবো তখন খুব একটা শান্ত পরিবেশে মাপতে হবে। কারণ আমাদের ইমোশনটা এমন, আমরা যদি একটু রাগান্বিত হই, ক্রুদ্ধ হই, যদি ঘুম না হয়, দুশ্চিন্তা করি, তাহলে প্রেশার অটোমেটিক অনেক বেড়ে যেতে পারে। সেজন্য একদম শান্ত পরিবেশে, এবং চা, কফি, ধূমপান এগুলো কিন্তু প্রেশার সাময়িকভাবে সাথে সাথে বাড়িয়ে দেয়। কাজেই এগুলো কোনোটাই এ সমস্ত ধার কাছে যাওয়া যাবে না, খাওয়া যাবে না। অন্তপক্ষে আধা ঘন্টা আগে থেকে। ধূমপান তো আমরা একবারই নিষিদ্ধ করি যে এটা করবে না। তারপরে যে প্রেশার যে মাপবে, এটা বসারও একটা নিয়ম আছে। বসাটা হলো যে একটা চেয়ারে বসবে, দুটো পা যেন ফ্লোরে থাকে সমানভাবে, এবং হাত রাখবে টেবিলের ওপরে, যাতে করে বাহুটা আমাদের, এটা যেন আমাদের যে হার্টের যে লেভেল, সেই লেভেল বরাবর থাকে। এবং তারপর মাপবে, পরপর 2 বার মাপবে অ্যাটলিস্ট, বা 3 বার মাপবে। এবং মাপার যে গড় আছে বা অ্যাভারেজ,
সেটা যখন নেবে তখন এই প্রেশার মাপটা সঠিক হবে। অন্যথায় যদি যে কোনো জায়গায় দৌড়িয়ে যেয়ে যদি হাঁপাতে হাঁপাতে মাপতে থাকলো প্রেশার বেড়ে যেতে পারে। আরেকটা প্রেশার উচ্চ রক্তচাপ আছে যেটা আমাদের চেম্বারে যখন যায়, যখন প্রেশার মাপে তখন দেখা যায় অনেকে খুব আতঙ্কিত থাকে যে কী জানে দুঃসংবাদ আমরা পেয়ে যাব। তো তখন দেখা যায় যে প্রেশার মাপলে 20%, 16 থেকে মানে 20 ভাগ লোকের প্রেশার মানে আসলে প্রেশার বেশি নেই কিন্তু বেড়ে যায়। এটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। তো তাদের জন্য আমরা বলি যে বাড়িতে যেভাবে বললাম এই নিয়মে প্রেশারটা মাপার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে সঠিক নিয়মে আসলে প্রেশার মাপার পদ্ধতি কী। আরেকটি বিষয় কিন্তু প্রায়শই পরিলক্ষিত হয়, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা ওষুধ খাচ্ছেন, স্বাভাবিক রক্তচাপ মাত্রায় যখন ফিরে আসে অনেকেই দেখা যায় যে ওষুধটা আর খাচ্ছেন না, ছেড়ে দেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং পরবর্তীতে কী ধরনের জটিলতা হতে পারে? অ্যাকচুয়ালি প্রেশার ওষুধ দিয়ে আমরা কেন, যে যার প্রেশার আছে সেটাকে একটা নর্মাল জায়গায় ধরে রাখার জন্য। এবং এই ওষুধের অ্যাকশন কিন্তু কোনোটা আছে যে 8 ঘন্টা, কোনোটা 12 ঘন্টা, বা কোনো কোনো ওষুধ আছে যেটা 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। এবং যখন ওষুধের অ্যাকশন শেষ তখন কিন্তু আবার প্রেশার বেড়ে আগের পর্যায়ে চলে যাবে। তো সেই জন্য আমার উদ্দেশ্য হলো প্রেশার নর্মাল আনা। নর্মালে আনা মানে ওষুধ দিয়ে আমি এটাকে নর্মালে রেখেছি। এটা যদি কেউ মনে করে যে প্রেশার এখন নর্মাল আছে ওদের বন্ধ করে দেয়, তাহলে ভুল করবে। প্রেশার আবার বেড়ে যাবে এবং রিবাউন্ড হাইপারটেনশন বলে এটা এমনভাবে বেড়ে যেতে পারে যে যারা হঠাৎ করে প্রেশারের ওষুধ বন্ধ করে দেয় এদের মধ্যে দেখা যায় যে স্ট্রোক, ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক এগুলো সবচেয়ে বেশি হয়। তো কাজেই আমরা বলবো যে যারাই ওষুধ খাচ্ছেন তারা নিয়মিতভাবে খেয়ে যাবেন এবং আপনার যে চিকিৎসক আছে চিকিৎসকের অনুমতি ব্যতীত কখনোই প্রেশার ওষুধ আপনি বন্ধ করতে পারবেন না, করবেন না এটা। স্যার আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমরা কিন্তু জানি যে উচ্চ রক্তচাপ একটা সাইলেন্ট কিলার, অ্যানাদার নেম নীরব ঘাতক। লক্ষণগুলো সঠিক সময় প্রকাশ পায় না, অনেক সময় চিকিৎসা গ্রহণ করতেও দেরি হয়ে যায়। কী ধরনের জটিলতা হতে পারে যদি চিকিৎসা গ্রহণ না করা হয়? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। এই জন্য যে মানে এর আগে আমি একটু বলে নিতে চাই যে এই যে যেটা বলছিলাম যে এটার প্রাদুর্ভাব এত ব্যাপক। আসলে এখন আজকে যেমন ডেইলি স্টার দেখলাম নিউজে যে 1.4 বিলিয়ন পিপল, অর্থাৎ 140 কোটি মানুষ পৃথিবীতে আক্রান্ত। আর বাংলাদেশের গতকাল একটা রাউন্ড টেবিল হয়েছে, তো সেখানেও আলোচনায় উঠে আসছে যে প্রায় 2,40,00,000 লোক এই উচ্চ রক্তচাপে ভুগতেছে, বা প্রতি 4 জনে 1 জন বা তার চেয়ে বেশি 28% লোক হলো উচ্চ রক্তচাপে ভোগে। কিন্তু এটার বেশিরভাগ মানুষ কিন্তু এটা জানে না যে তাদের এই উচ্চ রক্তচাপ আছে, এবং যারাও জানে তারা ঠিকমতো ওষুধ খায় না। যারা ওষুধ খায় তারাও কিন্তু যতটুকু ওষুধ খাওয়া দরকার এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ততটুকু পরিমাণে খায় না। যার জন্য রুগীরা আমাদের কাছে বেশিরভাগ আসে কী নিয়ে? কিডনি বিকল নিয়ে। তো যখন একদম কিডনি বিকল নিয়ে আমি ডায়ালাইসিস করতে যাব তার আগে আমরা খুঁটিয়ে দেখি যে কেন কিডনিটা বিকল হলো। তখন দেখা যায় যে তার হয়তো 15 বছর আগে থেকে এই প্রেশার ছিল, সে জানতো না। তার মানে এই রুগীরা যদি চিকিৎসা না করে তাহলে তার কিডনি বিকল হয়ে যেতে পারে। অনেকে আসে হার্ট অ্যাটাক নিয়ে, হঠাৎ করে হার্ট অ্যাটাক, অথবা হার্ট বড় হয়ে গেছে, হার্ট ফেল করে ফেলছে, পাম্প করতে পারে না এখন। তো এটা কেন ছিল? মূল কারণ ছিল এই উচ্চ রক্তচাপ। আবার অনেকে আসে প্যারালাইজড হয়ে, মানে আমরা যেটা বলি অর্ধাঙ্গর বাতাস লাগছে, একদিকে প্যারালাইজ। তো এইরকম পক্ষাঘাত রোগ নিয়ে অনেকে চলে আসে। তো ব্রেন স্ট্রোক, ব্রেনে কিন্তু একদিকে যেমন যদি উচ্চ রক্তচাপ থাকে সেই উচ্চ রক্তচাপের জন্য রক্তনালীগুলো ফেটে যেতে পারে, ব্রেনে রক্তক্ষরণ হয়। আবার অন্যদিকে এমন হতে পারে যে এই উচ্চ রক্তচাপের জন্য যে নালীগুলো, সেগুলো নালীগুলো মোটা হয়ে যায়, রক্তনালীর ওয়ালগুলো, এবং ভিতরে নালীটা সরু হয়। ওয়াল মোটা হয়, নালী সরু হয়, এবং একসময় ব্রেনকে আর রক্ত সাপ্লাই দেয় না। এটাকে ইস্কেমিক স্ট্রোক বলি। তাহলে দুই দিকেই এটা কাজ করছে উচ্চ রক্তচাপ। এবং বয়স্কদের দেখা যায় যাদের প্রেশার বেশি, দেখা যায় অল্প বয়সে অনেকে আজকাল বলবেন যে আমি তো সব ভুলে যাই, মনে থাকে না। কেন? যে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের এই উচ্চ রক্তচাপের জন্য ব্রেনের ছোট ছোট ক্ষয় হতে হতে তাদের ডিমেনশিয়া বা মন ভোলা রোগ হয়ে যায়। এটা তো আমাদের ক্ষতি করছে। অনেকে আমাদের কাছে একদম অন্ধ হয়ে আসে,
রেটিনা আছে যে আমাদের, যেটাতে আমরা দেখি মূলত, তো সেই রেটিনাই ড্যামেজ হয়ে যায় এই উচ্চ রক্তচাপের জন্য। কাজে উচ্চ রক্তচাপ কত কত ক্ষতি আমাদের করে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আগে থেকে তারা টেরই পায় না, যখন আমাদের অঙ্গগুলো একদম শেষ হয়ে গেছে তখন আসে। এটাই আমাদের দুর্ভাগ্য। মানে অনেকটা কমপ্লিকেটেড অবস্থা। সেই জন্যই আমরা মানে বারবার বলতে চাই যে আপনাদের উচ্চ রক্তচাপ আছে কিনা, বিশেষ করে যাদের বংশে উচ্চ রক্তচাপ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্ট ডিজিজের কোনো হিস্ট্রি আছে, যারা ওবেস মানে খুব মোটা, যারা যে লবণ খায় বেশি, যারা যারা বিশেষ করে আমাদের দেশে কিন্তু দেখবেন যে আমরা মানে পটবেলি বলি, বাইরে বলে যে আমাদের এশিয়ানরা আমাদের পটবেলি মানে পেটটা বড় হয়ে যায়। তো এই পেটটা যে বড় হয় মানে পেটে চর্বি বেশি জমে, এটা খুবই খারাপ। যাদের পেটে বেশি চর্বি জমে এদের যেমন একদিকে ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেশি, এদের হার্ট ডিজিজের সম্ভাবনা বেশি, কিডনি ডিজিজের সম্ভাবনা বেশি, এদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেশি। কাজে এটা যাতে না হয় সেটা একদম শিশু বয়স থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে। স্যার, আরেকটি বিষয় আমি একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপ আমরা জানি একসময় যে বয়োজ্যেষ্ঠদের রোগ ছিল, এখন কিন্তু তরুণদের মধ্যেও এই উচ্চ রক্তচাপ দেখা যাচ্ছে। এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, কেন তরুণদের মধ্যে এখন উচ্চ রক্তচাপ জনিত জটিলতাগুলো দেখা যাচ্ছে? এটাও আমি মনে করি যে খুবই মানে মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই সমাজের জন্য। মানে আমরা প্র্যাকটিক্যালি যেগুলো চেম্বারে দেখি যে এই বয়স মাত্র 28 বছর 30 বছর, তাদের অনেকে কিডনি ফেলিউর নিয়ে আসছে। তাদের কারণ দেখা গেছে যে উচ্চ রক্তচাপ। এবং আমরা অনেক রোগী হ্যান্ডেল করি যাদের বয়স এই 30 থেকে 35 বা 40-এর মধ্যে, তাদের ম্যাসিভ হার্ট অ্যাটাক, এবং তার মূল কারণ উচ্চ রক্তচাপ। তো এই যে ইয়াং এজে উচ্চ রক্তচাপ, এই জন্য তাদের কিডনি নষ্ট হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক করতেছে, চোখ অন্ধ হয়ে যেতেছে। এগুলোর মূল কারণটা হলো যে আমাদের লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা ছোটোকালের কথা যদি বলি, আমরা 5 বছর মানে বয়স থেকেই এই মাঠে যে ওই জাম্বুরে আছে না, ওই জাম্বুরে দিয়ে ফুটবল খেলতাম। কাপড় পেঁচিয়ে সেটাকে দড়ি দিয়ে বেঁধে আমরা ফুটবল খেলতাম 2 ঘন্টা 3 ঘন্টা করে। এই মাঠে দৌড়তে স্কুলে যেতাম 6 কিলোমিটার 7 কিলোমিটার হেঁটে হেঁটে। তো ওই সময় দেখতাম যে উচ্চ রক্তচাপ, আগের একটা ডেটা আমি দেখলাম যে সেখানে 8% লোকের ছিল, আর এখন 28% লোকের। এই যে বেড়ে গেছে, এটা হলো আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা কি করি, আমাদের দেখবেন বাচ্চারা এখন মোবাইল নিয়ে সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে আছে। তারা মাঠে ঘাটে খেলতে যায় না, তারা খেতে চায় কি ফাস্ট ফুড খাবে। আমরা যে শাক সবজি, গ্রামের শাক সবজি যেগুলো তরতাজা পাওয়া যায়, মাছ, এগুলো না খেয়ে তারা এই বসে বসে মোবাইল দেখবে, ফাস্ট ফুড খাবে, চর্বিযুক্ত খাবার খাবে, লবণযুক্ত খাবার যেগুলো আছে এই ফাস্টফুডের মধ্যে, চিপস খাই, চানাচুর খাই, বসে বসে গল্প করতে করতে, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর লবণ। এই যে লবণ খাচ্ছি, চিপস খাচ্ছি, চানাচুর খাচ্ছি, আমরা ফাস্টফুড খাচ্ছি, তৈলযুক্ত খাবার খাচ্ছি, আমাদের অ্যাক্টিভিটিস নাই, শারীরিক কোনো পরিশ্রম নাই। তো এগুলোই আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই উচ্চ রক্তচাপের মূল কারণ। এবং আরেকটা কারণ হলো কি, যে আমরা জন্মের পরই এখন একটা মানে প্রতিযোগিতার মধ্যে চলতেছি। সবাই প্রতিযোগিতা, ছোট বলেন বড় বলেন, যে যেখানে আসি, আমি 1000 কোটি টাকার মালিক হলেও 1000 কোটি টাকার মালিক হতে চাই। যে যে জবেই আসি আমি ওকে পাল্লা দিয়ে তার উপরে যেতে চাই। এই যে একটা অসম প্রতিযোগিতা, এগুলো আমাদের মানসিক স্ট্রেস বাড়িয়ে তোলে। মারা চায় ওই স্কুলে সে ফার্স্ট হবে, ওর চেয়ে আগে ওর চেয়ে যেতে হবে। বাচ্চাদের মধ্যে একটা প্রতিযোগিতা ঢুকিয়ে দেয়, এবং এটা চলতে থাকে তার কর্মজীবন এবং প্রফেশনাল জীবন সব জায়গায়। এবং এই প্রতিযোগিতাও আমাদের কিন্তু এই উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ বা বর্তমানে যে নন কমিউনিকেবল ডিজিজ যেটা আছে, সেটা বাড়িয়ে দেওয়ার একটা মূল কারণ। তো আমরা যদি শর্টলি যদি বলি যে মূল কারণগুলো, একটা হলো আমাদের খাদ্য অভ্যাস, যেটা আমরা লবণ বেশি খাই, আমরা চর্বিযুক্ত খাবার বেশি খাই, শাকসবজি ফলমূল যেগুলো আমাদের প্রেশারকে কমিয়ে রাখে, এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাদের কিডনি ফেলিওর হয় তাদেরকে আমরা বলি পটাশিয়াম কম খেতে, কিন্তু যারা সুস্থ মানুষ তাদের কিন্তু পটাশিয়াম বেশি খাওয়ার দরকার, কারণ পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। এটা সেই জন্য শাকসবজি ফলমূল এগুলো বেশি খাওয়া উচিত, সেগুলো আমরা খাই না। অনেকে ধূমপান, দেখা যায় ধূমপান এবং মাদকাসক্ত, গ্রামগঞ্জে গেলে আমি যে দেখি যে এই আনাচে কানাচে সেখানে
মাদকের চিহ্নগুলো সেই সিরিঞ্জ থেকে শুরু করে কাগজের মধ্যে দাগ, সিগারেটের কাগজ, সেগুলো পড়ে আছে। আমি সেগুলো নিয়ে গত সপ্তাহে একটা মিটিং করে আসছি যে তোমরা মাদক এটা দমনের আন্দোলন করে তোলো এলাকায় এলাকায়, এবং সেটা আমাদের এলাকার সমস্ত লিডারদের নিয়ে। এটাও একটা কারণ যে ইয়াং জেনারেশন বকে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে, এবং সেই জন্য এদের এই রোগগুলো বেড়ে যাচ্ছে। তো তো এই অলস জীবনযাপন, পাশাপাশি খাবার দাবারে যে আমাদের নর্মাল যেগুলো সুস্থ স্বাস্থ্যসম্মত আমাদের যে খাবারগুলো খাওয়া উচিত সেগুলো না খাওয়ার জন্য এবং লবণ খাওয়ার জন্য, এই সমস্ত কারণেই আমাদের দেখা যায় যে আমাদের উচ্চ রক্তচাপ আরও বেড়ে যাচ্ছে আজকাল। খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং সাথে কিছু অভ্যাসের কথা আপনি বলছিলেন, যার দরুন তরুণ সমাজের মধ্যে উচ্চ রক্তচাপটি এখন পরিলক্ষিত হচ্ছে। স্যার, আমরা তো আসলে সচেতনতার জন্য এই আয়োজনটি করেছি। উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করছেন? আমি প্রথমে যেটা মনে করি যে আসলে আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, যে অসংক্রামক ব্যাধি, কারণ আমরা কিন্তু এক সময় দেখতাম যে গ্রামের পর গ্রাম আমরা স্বচক্ষে দেখেছি যে উজাড় হয়ে যেত কলেরা হয়ে, তারপর গুটি বসন্ত। আমাদের ক্লাসমেটরা, আমাদের কতজন যে ক্ষত বিক্ষত মুখ নিয়ে আসতো গুটি বসন্ত হয়ে, কালাজ্বর, ম্যালেরিয়া, এগুলো। তো তখন কিন্তু অসংক্রামক ব্যাধির এরকম কোনো পরিসংখ্যান ছিল না। কিন্তু এখন দেখেন বর্তমানে ৭১% আমাদের দেশের কথাই যদি বলি, ৭১% মানুষের মৃত্যু হয় এই অসংক্রামক ব্যাধি। অসংক্রামক ব্যাধি বলতে এই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি বিকল, হার্ট ডিজিজ, ক্যান্সার, এবং কিছু লাং ডিজিজ আছে যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ অ্যারো ডিজিজ যেটা বলা হয়। নিউমোনিয়া না, নিউমোনিয়া তো সংক্রামক। তো এই সমস্ত রোগের কারণে ৭১% মানুষের মৃত্যু হচ্ছে, এবং এই সবগুলোই হলো আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত। এগুলো আমরা যদি হেলদি লাইফস্টাইল যদি আমরা মেনটেন করতে পারি তাহলে এটা প্রতিরোধ করা যায়। তাহলে হেলদি লাইফস্টাইল কোথার থেকে শুরু হবে? এটা শুরু হতে হবে নিজের ঘরে থেকে। যারা মা বাপ আছেন তারা বাচ্চাদেরকে শেখাবেন যে হেলদি লাইফস্টাইল কী, এবং যারা স্কুল কলেজ যেখানে টিচাররা আছেন তারা তাদের ছাত্রদেরকে শিখাবেন এবং প্র্যাকটিস করাবেন প্র্যাকটিক্যালি। এবং সেই সাথে যারা আমাদের সমাজের যারা সচেতন ব্যক্তিত্ব যারা আছেন তারা যেখানেই যারা যাবেন, অন্তপক্ষে তার এলাকায় এবং মিডিয়াতে যেখানেই যান, তারা স্বাস্থ্য সম্পর্কে, হেলদি লাইফস্টাইল সম্পর্কে সচেতন করবেন। এবং সরকার পলিসি নিবে যাতে করে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে এই যে হেলদি লাইফস্টাইল কী জিনিস এবং এর অভাবে কী কী ঘটতে পারে, এই জীবনের মানে আমাদের যে অসংক্রামক ব্যাধির জন্য যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলোর সম্পর্কে জানাতে হবে। তাহলে আমি একটু বলেই দিই যে তাহলে সেই ঝুঁকিগুলো কী সেটা সবার জানতে হবে। আমরা উচ্চ রক্তচাপের জন্য এবং নন অসংক্রামক ব্যাধির যেগুলো আছে এগুলো মূল ঝুঁকিটা হলো আমাদের মানে একটা যদি বলি লবণ, আমার লবণের সাথে কিন্তু উচ্চ রক্তচাপ জড়িত। এটা অসংখ্য রিসার্চ হয়েছে, বিশেষ করে জাপানে কতগুলো দ্বীপ শুধু তারা ওই মাছ রেখে দেয় এবং লবণ দিয়ে রেখে দেয়, সারা বছর খায় ওরা। ওদের অনেক এই লবণ খাওয়ার জন্য দেখা যায় ওদের প্রেশার অনেক বেশি লবণ খাওয়া। কাজে আমরা ভাতের সাথে বা এক্সট্রা লবণ যেগুলো খাবো না, যতটা পারি কম করে খেতে হবে। দ্বিতীয়ত যে খাবার খাবো সেটা হতে হবে আমাদের পরিমিত এবং সুষম, এবং খাবারের মধ্যে অবশ্যই শাকসবজি এবং ফলমূল পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এবং খাবারের মধ্যে আমরা যেটা অ্যাভয়েড করব যে অতিরিক্ত চর্বি, এই যে সামনে কোরবানির ঈদ আছে, আমরা মাংস খাবো, গরু, খাসি সবই, কিন্তু চর্বি বাদ দিয়ে খেতে হবে। এই চর্বিগুলো কিন্তু ভয়ঙ্কর, এগুলো আমাদের একদিকে প্রেশার বাড়ায়, হার্ট ডিজিজ বাড়ায়, কিডনি ডিজিজ সব কিছু বাড়িয়ে দেবে। কাজেই এগুলো অ্যাভয়েড করতে হবে, লবণ অ্যাভয়েড করতে হবে, অতিরিক্ত মিষ্টিগুলো অ্যাভয়েড করতে হবে। এবং পরিমিত বলতে যে ওজন এমন পরিমাণে খাবো যাতে করে ওজন আমার যতটুকু থাকা দরকার ততটুকু থাকে, আমার পেটটা যেন পটবেলি না হয়ে যায়, ফুলে না যায়, এটা খুব সতর্ক থাকতে হবে। এর পরের ধাপে যেটা আমাদের সচল থাকা, একদম ছোট বয়স থেকেই শেখাতে হবে যে তোমাদের এই মোবাইলের মধ্যে না ডুবে থাকবে না। কোথাও যদি বাইরে যাওয়ার জায়গা না থাকে তাহলে দড়ি দিয়ে তোমরা ঘরের ভিতরে স্কিপিং করো, লাফাও। প্রথম 100, 200, 300, 500, 1000, তুমি 1000 যখন লাফাবে তখন তোমাকে একটা পুরস্কার দেবো, সাইকেল কিনে দেবো, সাইক্লিং করো, তাহলে কাজে লাগবে। তো এই যে সচল থাকা, এগুলো প্র্যাকটিস করা। এরপরে যেটা যে বদভ্যাস,
যে বদভ্যাসটা, বিশেষ করে স্মোকিং, ধূমপান। আমরা জানি যে ধূমপান শুধু যে ক্যান্সার করে তাই না, এটা তো ক্যান্সার, মুখের ক্যান্সার করে, লাঙের ক্যান্সার করে, গলার, সেই সাথে কিডনি ক্যান্সার, এবং রক্তে যেহেতু এগুলো ছড়িয়ে যায় উপাদান, সেজন্য আমাদের দেহের অসংখ্য ক্যান্সারের জন্ম দেয়। কিন্তু শুধু তাই না, এটা কিন্তু সরাসরি হার্ট ডিজিজ করে, আমাদের রক্তনালীগুলোকে ড্যামেজ করে, কিডনিকে ড্যামেজ করে, আমাদের ব্রেন স্ট্রোক বাড়িয়ে দেয়, আমাদের অন্ধত্ব করে। এটা সব কিছু এই ধূমপানের সাথে জড়িত। কাজে এই বিষাক্ত পয়জন এটা যেন আমরা না খাই, সেটা একদম ঘর থেকে শুরু করতে হবে, বাবা মার থেকে, স্কুল কলেজ থেকে, এবং সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবং পলিসি মেকারদের বলতে হবে যে যেখানে পাবলিক স্পেস আছে, এরিয়া আছে, নো স্মোকিং, স্টপ ইট। এবং এটার প্রতি যেন আস্তে আস্তে মানুষের মধ্যে একটা ঘৃণার জন্ম হয়। আগে তো সবাই খেত যে একটু স্মোকিং করে হিরোইক বাপ, এটা যে হিরোইক না হয়, এটা যেন ঘৃণার জন্ম হয়। ঠিক এভাবে এর বিরুদ্ধে আমাদের পলিসি মেকারদের আমাদের কাজ করতে হবে। আমাদের স্ট্রেস যেটা আছে, এই স্ট্রেস কমানোর জন্য আমাদের জীবন যে লাইফস্টাইল, একটা আমরা যদি খুব এক্সারসাইজ করি, হাঁটা চলা করি, তাহলে কিন্তু আমাদের এক ধরনের হরমোন যেটা আমাদের আনন্দ দেয়, সে ধরনের এন্ডোরফিন থেকে শুরু করে অনেক ধরনের হরমোন আমাদের দেহে থেকে সেগুলো নিগৃহীত হয়, নিঃসরিত হয়, যেগুলো আমাদের হেল্প করে। দ্বিতীয়ত, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো যে আমাদের চাওয়াকে সীমিত করা। আমাদের ধর্মীয় অনুভূতি যেটা আছে, আমরা যদি মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজেকে যদি আমি সঁপে দেই, তাহলে যদি দেখা যায় আমার বাড়ি ভেঙে নিয়ে গেল নদীতে, আমার বিশ্বাস আসবে যে আল্লাহ এটা নিয়ে গেছে, এটা বড় কিছু আমাকে দিবে বিনিময়ে। এই বিশ্বাস যদি থাকে, আমার ভিতরে কোনো স্ট্রেস আসবে না। সেজন্য আমাকে প্র্যাকটিস করতে হবে এটা স্ট্রেস মুক্ত থাকার জন্য, এবং এই কম্পিটিশন থেকে দূরে থাকতে হবে। মানুষের মঙ্গল কামনা করতে হবে। যে যে ধর্মেই থাকুক, সেই ধর্মীয় কাজগুলো তারা মনের থেকে তারা করতে হবে। যদি করে, তাহলে আমরা স্ট্রেস মুক্ত থাকতে পারি। এবং এই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি, এবং খাবার দাবার মধ্যে ফাস্ট ফুড, পানীয়, কোমল পানীয়, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। ফাস্টফুড আমাদের ফাস্টফুডে প্রচুর লবণ থাকে, প্রচুর কোলেস্টেরল থাকে, এখানে প্রচুর ক্যালোরি থাকে। এবং আপনি জানেন, এক বোতল যে কোমল পানীয়, সেখানে 45 গ্রাম চিনি থাকে। 45 গ্রাম, আমরা একটা যে খাই এক চুমুকে শেষ, 45 গ্রাম চিনি। তো এই সুগার যখন আমরা ডাইরেক্টলি খাই, রক্তে যায়, এটা কিন্তু আমাদের ডায়াবেটিসকে ত্বরান্বিত করে, আমাদের ওজন বাড়িয়ে দেয়, পেট বড় করে দেয়। এটা বাচ্চাদের সময়ে যদি কেউ অবেজ হয়, মোটা হয়ে যায়, এরা কিন্তু বড় হলে এটাকে আর কন্ট্রোল করতে পারবে না। কারণ ফ্যাট সেল যেগুলো গ্রো করে, সেগুলো ওই ইয়াং এজে গ্রো করে, সংখ্যাগুলো বেড়ে থাকে, এবং বয়স হতে থাকে, আস্তে আস্তে ওর মধ্যে চর্বি জমতে থাকে, সে বাল্কি হয়ে যায়। একটা ছেলে এতটুকু ছিল, এত বড় হয়ে যায়, এবং সে মোটা হয়ে যায়। সেই জন্য বাচ্চা বয়স থেকেই সে যেন মোটা না হয়, আমাদের খেয়াল রাখতে হবে। আদর করে নাদুস নদুস না করে তাকে সচল রাখবেন বাচ্চাদেরকে। আমরা দর্শকদের আমি সেই কথা বলবো। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ প্রদানের জন্য। আশা করি আমাদের দর্শকরা যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা খাদ্যাভ্যাস, জীবনযাপনের পরিবর্তন আনবেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যে পদক্ষেপগুলোর কথা বলছিলেন আপনি, সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন। ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে চ্যানেল আই কর্তৃপক্ষকেও আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং অসংখ্য দর্শক মণ্ডলীকে। আপনারা যা শুনলেন, আমি শুধু আহ্বান রাখবো যে কথাগুলো সবার মাঝে আপনারা ছড়িয়ে দেন, তাহলে আপনারা নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জাতিও সুস্থ থাকবে। ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নীরব ঘাতক, প্রতিরোধে করণীয়। আশা করি আজকের পর্ব থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল আইয়ের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।